বাংলাদেশে এটা কি শুরু হলো? একের পর এক ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে বাংলাদেশ থেকে ডক্টর ইউনূসকে বিতাড়িত করার জন্য একটা চক্র, একটা মহল গোপনীয়ভাবে যে কোনোভাবে বাংলাদেশকে অশান্ত করার চিন্তা ভাবনা করছে, যে কোনোভাবে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ প্রমাণিত করার চেষ্টা করছে। কারা চেষ্টা করছে এটা সাধারণ জনগণের বুঝতে বাকি নাই। প্রিয় দর্শক, এখন সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় নিয়ে গরম, সেটি হলো ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তার গ্রেপ্তারের বিষয়। অবশেষে একজন মুসলিম সাংবাদিককে, নাম হলো একজন মুসলিম সাংবাদিককে ইসকনের নেতারা শেষ করে দিয়েছে ভাই, ঘাড় থেকে গলাটা আলাদা করে দিয়েছে। এটার কি বিচার হবে না? অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, পেজে নতুন হলে ফলো করুন গরম গরম সকল খবর পেতে। চলুন একটা লাইক দিয়ে সরাসরি মূল নিউজে চলে যাই। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 26শে নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে শফিকুল আলম লিখেছেন, চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি হত্যাকাণ্ডের তদন্ত যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশও দিয়েছেন। তিনি লেখেন, জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দর নগরী সহ সমস্ত ঝুঁকিপূর্ণ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সুসমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। এর আগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সৃষ্ট সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। নিহত আলিফ 35 বছর বয়স, সহকারী সরকারি কৌশলী এপিপি সাইফুল লোহাগড়ার চুন্তি এলাকার জামাল উদ্দিনের ছেলে। জানা গেছে, মঙ্গলবার সকালে চট্টগ্রাম 6ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। পরে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন। এ সময় শৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহত শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন। এর বিচার হতে হবে ভাই। এই যে আইনজীবীকে হত্যা করা হলো, এর বিচার হতে হবে। অবশ্যই আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে এই বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। এটা যদি আজকে কোনো হিন্দুদের সাথে হতো, একজন সনাতনী যদি মারা যেত, অবস্থাটা কি হতো জানেন? নরেন্দ্র মোদী ধুতি খুলে বাংলাদেশের বিরুদ্ধে লাগতো। এখন তো ম্যাডাম তার কাছেই আছে, বুদ্ধি পরামর্শ দেওয়ার তো লোকের অভাব নাই। কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাংলাদেশকে অশান্ত করার চিন্তা ভাবনা করছে, ইনশাআল্লাহ আল্লাহ সহায় হবে, আল্লাহ সহায় হবে। ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি বলেছেন, যারা বাংলাদেশকে অশান্ত করার চিন্তা ভাবনা করেছে তাদের ফাঁদে পা দিবেন না। ঠিক আছে? অবশেষে বাংলাদেশকে নিঃশেষ করার চিন্তা ভাবনা করছে, তারা কি অবশেষে সফল হয়ে যাচ্ছে নাকি ভাই? হ্যাঁ, তারা কি অবশেষে সফল হয়ে যাচ্ছে? একজন ইসকনের ধর্মগুরুকে গ্রেপ্তার করেছে। কেন গ্রেপ্তার করেছে সেটা আপনারা খুব ভালো করে জানেন। কিন্তু এই বিষয়টি নিয়ে এখন বর্তমান সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশ উতাল পাতাল সৃষ্টি হয়েছে। একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেছে, ঘাড় থেকে গলাটা আলাদা করে দিয়েছে। অবশেষে এই যে গ্রেপ্তার করা হয়েছে, যাকে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি দিয়েছে বিজেপির একজন বড় নেতা। ভারত আসলে বাংলাদেশের সাথে কি চিন্তা ভাবনা করছে, কি করার চিন্তা ভাবনা করছে ভাই? ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপর আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আগেই জানানোর দরকার নাই। চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ
জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি, না হলে সীমান্ত অবরোধ ও কলকাতা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন এই দলটি। সোমবার 25শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। ওই বৈঠক থেকে বের হয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এ হুঁশিয়ারি দেন। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের খবরে উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। অবিলম্বে তার মুক্তি দাবি করে তিনি বলেন, চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা অবরোধ করবে। পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে আমরা কোনো পরিষেবা যেতে দেব না, এটা হুঁশিয়ারি দিয়েছে ভাই। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও জামিন নাকচে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত। মঙ্গলবার 26শে নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। বাংলাদেশের চরমপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপরে একাধিক হামলার পরে এখন এই ঘটনা ঘটল। আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মনেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। বিপরীতে সংখ্যালঘুদের ওপর হামলাকারী দুষ্কৃতিকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা ভারত চিন্ময় দাসের গ্রেপ্তারের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করছি। সেই সঙ্গে বিবৃতিতে হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ সরকারের প্রতি। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশ জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার 25শে নভেম্বর বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণর জন্য জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন কলিজায় আগুন ধরে গিয়েছে তাদের, তাই না? এই যে আজকে যে চিন্ময় কুমার দাসকে কেন্দ্র করে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হলো, তার কার থেকে ঘাড় থেকে তার কল্লাটা আলাদা করে ফেলল হিন্দুরা। এটার সম্পর্কে আপনারা কি বলবেন? এটার সম্পর্কে আপনারা কি বলবেন? যদি বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটতো, একজন হিন্দুকে মুসলমান কোরবানি দিয়েছে, তাহলে কি হতো? নরেন্দ্র মোদী ধুতি খুলে বাংলাদেশের বিরুদ্ধে লেগে পড়তো। তাহলে এই যে আজকে যেই ঘটনাটা ঘটলো, একজন আইনজীবীকে শেষ করে দিল চিন্ময় কৃষ্ণ দাসের লোকেরা, এটার কি হবে? জবাব দিতে হবে, বিচার চাই। দর্শক, ভিডিওটি শেয়ার করবেন, পেজে নতুন হলে ফলো করে দিন প্রতিনিয়ত গরম গরম খবর পেতে। ওরে ললনা তোর ছলনা বোঝা বড় দায়, তোর ছলনার ফাঁদে পাদিয়া পড়ছি বেকায়দায়। সোনার ভাইরা আমার, দেখেন কি একটা খবর, দুই স্বামীর সঙ্গে একই সময় সংসার করছিলেন জান্নাতুল নামে একজন ললনা। ওই জান্নাতুল ওই মহিলার মানে ওই ললনার ছলনায় পইরা দুইজন যুবক নিঃস্ব। কোথায় ঘটনাটা ঘটছে, মানে কি যে একটা অবস্থা বলে বোঝানো যাবে না। পুরুষ মানুষ একের অধিক বিয়ে করতে পারে, এটা হাদিস শরীফের মধ্যে জায়েজ আছে, হাদিস শরীফের মধ্যে বর্ণনায় আছে। কিন্তু ঘটনা হইল মহিলারা চায় তারাও দুইটা স্বামীর সাথে সংসার করবে, ওগারে একটা দিয়া হয় না। এই ললনার ছলনা দেখেন ভাইরা আমার। রাজবাড়ী সদরের আলীপুরে একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার করছিলেন জান্নাতুল নামে একজন মেয়ে। আর এ ঘটনা জানাজানিতে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ যেন সিনেমার গল্পকে হার মানিয়েছে। প্রথম স্বামীর সঙ্গে সংসার করতে করতেই বসেন দ্বিতীয় বিয়ের পিড়িতে। অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীকেই,
দুইজনের সাথে সংসার করতেছে। গোপনে মন জয় করে চলছিলেন দুই স্বামীরই। প্রায় 2 বছর দুই স্বামীর সংসার করার পর অবশেষে বিষয়টি জানাজানি হলে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ওরে আমার কে দুর্মারা বিষ দে খায়া মরিয়া যায়। কি অবস্থা! 2 বছর সংসার করছে। একজন মিয়া সাল স্বামী হইলে দুইজনের সাথে সংসার করছে 2 বছর। কি ললনা আর নারীদের কি ছলনা! যে পুরুষ ধরতে পারে তারাই বোঝে, আর ধরতে না পারলে পুরুষের চালান বাটি সব শেষ হয়ে যায়। জানা গেছে 4 বছরের প্রেমের সম্পর্কের পর 2022 সালের 27শে অক্টোবর নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামার মাধ্যমে গোপনে বিয়ে করেন রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের ইন্দ্রায়ণপুর গ্রামের আবু হানিফ শেখের ছেলে ইউটিউবার সাগর শেখ ও আলীপুর গ্রামের নুরুল ইসলাম ভুইয়ার মেয়ে জান্নাতুল ফেরদাউস। বাবা মা ভাই প্রবাসে থাকায় বাবার বাড়িতে একাই বসবাস করতেন জান্নাতুল। সেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ। সংসার জীবন ভালোই চলছিল। এ দম্পতির হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুর বাড়ির যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের। এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল। ওরে আল্লাহ! এদিকে স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজের বাড়িতে তুলে নেওয়া, শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে নিয়মিত সময় কাটান জান্নাতুলের দ্বিতীয় স্বামী। ঘটনার প্রথম স্বামী সাগরের দাবি প্রায় 2 বছর ধরে তার সঙ্গেও স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রেখে চলছিলেন জান্নাতুল। স্ত্রীর পরিবার তাকে মেনে না নেওয়ায় তার বোনের বাসা সহ বিভিন্ন স্থানে একান্ত সময় কাটাতেন স্বামী স্ত্রী। চলতি মাসের 2 নভেম্বর তারা একসঙ্গে নিজেদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালন করছেন বলেও দাবি করেছেন। তবে 2 সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে দ্বিতীয় স্বামীর ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর। আর এতেই বাধে বিপত্তি। তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল। এখন দ্বিতীয় স্বামী নিয়ে সংসার করতে আগ্রহ হয় তিনি। বাধ্য হয়ে স্ত্রীকে পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর। বিষয়টা অনেক লম্বা, মেয়ের লম্বা করব না। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, সবাইকে বলবো লালির ছলনা থেকে আপনারা হেফাজত থাকবেন। রাজনীতি করার ক্ষমতা হারিয়েছে আওয়ামী লীগ, উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তো গরম একটি খবরে আপনাদেরকে স্বাগতম। সবাইকে বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, শুনুন এবং প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দিন। আর মতামত আগে জানানো দরকার নেই, আগে পুরো ভিডিওটি দেখুন, তারপরে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপির দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার। অর্থাৎ তিনি বুঝাইতে চেয়েছেন যে সরকার কোনো দলের কাছে নয়, বরং জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। বিএনপি যত দ্রুতই নির্বাচনের কথাই বলুক বা তারা চাপ প্রয়োগ করুক, সরকার সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে, বিএনপির কথায় নয়। এটা কিন্তু তার স্পষ্ট বক্তব্য। চলুন তার পরবর্তী আপনাদেরকে একটু জানাই। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনে নির্বাচনের নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার রাজনৈতিক অধিকার হারিয়েছেন। তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা, যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে
এদেশের মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে। তিনি বলেন, গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ে আন্দোলন সামলাতে হচ্ছে। এ বিষয়ে নাহিদ বলেন, কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্রও থাকতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দেশে বিভিন্ন রকমের আন্দোলন হচ্ছে। কিছু সময় হিন্দুরা বের হচ্ছে। এই যে গত দুদিন আগে বা গতকাল হয়তো বা তার আগের দিন মনে হয়, খেয়াল নাই, রিক্সা আন্দোলন, এরপরে আনসার, মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন আসলে বের হচ্ছে। তো এটা বুঝিয়েছে যে এর পিছনেও কিন্তু ষড়যন্ত্র লুকিয়ে আছে, সবগুলো যে ন্যায্য তা কিন্তু নয়। তো যাই হোক প্রিয় দর্শক, উপদেষ্টা নাহিদের কথাগুলো আপনারা শুনলেন। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন, নাসির অফিসিয়াল এই পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কিছুদিন যাবত শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগকে নতুন করে আবারও পুনর্বাসন করার চিন্তা ভাবনা করছে বিএনপি, এবং এ নিয়ে কিন্তু বিএনপির উপরে তুমুল আকারে অনেক ধরনের ঝড় বয়ে গেছে। যেমন শোনা যাচ্ছিল যে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চায়। তারপরে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে বিএনপি ছাত্রলীগের পক্ষে কথা বলেছে। এছাড়াও বিভিন্ন বিষয়ে কিন্তু বিএনপি কথা বলার কারণে বিএনপি একটু সমালোচিত হয়েছে। তো অবশেষে বিষয়টি নিয়ে কিন্তু মুখ খুলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে, তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন। চলুন একটা লাইক দিয়ে মূল নেওয়া যে আমরা চলে যাই। আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা বলেনি, কথাটি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি। গণমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি। আমরা বলেছি আওয়ামী লীগ রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবেন কারা রাজনীতি করবে কারা করবে না, আমরা সেখানে কিছুই না। ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপক্রম ও ডেউটিন বিতরণ করেছে বাংলাদেশের জাতীয়বাদী দল ফুলগাজী উপজেলা শাখা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে, দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। নতুন সরকার কাজ শুরু করেছে, রাতারাতি সব সম্ভব না। আমরা বলেছি নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়। তিনি বলেন, মিথ্যা মামলায় জড়িত বেগম খালেদা জিয়া দীর্ঘ 6 বছর কারাভোগ করলেও অন্যায়ের সঙ্গে মাথা নত করেনি তিনি। গণতন্ত্র রক্ষায় আপোষহীন থেকে দেশের জন্য লড়াই করে গেছেন। দুপুরে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ির প্রাঙ্গণে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি, চেয়ারপারসনে উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, সাবেক সংসদ সদস্য রোহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। সার্বিক তত্ত্বাবধান করেন ফেনী 1 আসনে নির্বাচনের সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব মোহাম্মদ রবিন সহ এতে জাতীয় নেতারা উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কিন্তু অবশেষে বিষয়টি নিয়ে খোলাসা করে দিয়েছেন। মূলত উনি বলতে চাচ্ছে সাধারণ জনগণ যাকে চাইবে বা যাদেরকে চাইবে তারাই শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা বলিনি যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখা শোনার সুযোগ করে দেবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আয়নাঘরে কখনোই চাকরি করিনি, জিয়াউল হাসান। প্রিয় দর্শক শ্রোতা, যাকে বলা হয়েছে যে আয়নাঘর তিনিই তৈরি করেছিল বা আয়নাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এবং আয়নাঘরের মধ্যে শাস্তি দেওয়া হয়েছে, সেই নিজেই শাস্তি দিয়েছে, এমনটাই আমরা শুনে আসছিলাম। অবশেষে তিনি কি বলতেছে বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই।
জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৮ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। বুধবার ২০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল তাদের বিষয়টি শুনানি হয়। শুনানি শেষে ট্রাইব্যুনালে এই আদেশ দেন। পরে ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে ওঠানো হয় ৮ কর্মকর্তাকে। এ সময় প্রিজন ভ্যানের মধ্য থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে জিয়াউল হাসান বলেন, আমি আয়নাঘরের কখনোই চাকরি করিনি। তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগ আছে। সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ দেওয়া হবে না। এর আগে সকাল 10টা 15 তাদের পুরনো হাইকোর্ট প্রাঙ্গণে অবাঞ্ছিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালের প্রসিকিউটরের আবেদনে মঞ্জুর করে এই ৮ কর্মকর্তাকে আদালতে হাজির করতে নির্দেশ দেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ৮ কর্মকর্তা আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক আজ তাদের আনা হয় ট্রাইব্যুনালে। এদের মধ্যে ৬ জনকে কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছে। বাকি 2 জনের মধ্যে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্মূল গত 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশন অফিসে 125টির মতো অভিযোগ জমা পড়ে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবরও অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। পরে গত সোমবার জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও সাবেক একজন বিচারপতি সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখানো হয়। প্রিয় দর্শক, বিস্তারিত জানলেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়ায় ইসলামী সঙ্গীতটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল এবং সেই বাড়িওয়ালা নাইরে বাড়ি এই গজলের গীতিকার যিনি ছিল তিনি কিন্তু পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়ায় গজলটা যারা শুনেছিলেন তারাই হয়তো বুঝতে পারবেন যে গজলটির ভিতরে কি কথাগুলো সাজানো হয়েছিল। আসলে গীতিকারের সাথেই সেই ইতিহাস ঘটে গেল। চলুন একটু বিস্তারিত আপনারা জানবেন। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর কুল্লু নাফসিং যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর আসলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু কথা হলো যে দুনিয়া থেকেই কি করে গেলাম সেটাই হলো মেইন, সেটাই হলো আসল। বাড়িওয়ালা নাইরে বাড়ি গজলের গীতিকার আর নেই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে ছেড়ে চলে গেছেন প্রখ্যাত গজল বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে এর গীতিকার আব্দুল কাদির হাওলাদার। বুধবার 20 নভেম্বর সকাল 7টায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর সংবাদ সংগৃহীত সঙ্গীতাঙ্গন সহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তার লেখা বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে গজলটি আজও মুগ্ধ করে বাংলাদেশ সহ বিশ্বের বাঙালি মুসলমানদেরকে। গীতিকার আব্দুল কাদেরের জানাজা বাদ জোহর রাজধানীর শনির আকরা সাফরা মসজিদে হওয়ার কথা রয়েছে। গীতিকার আব্দুল কাদির হাওলাদারের মৃত্যুতে কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামিনী
জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, আব্দুল কাদের হাওলাদার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক প্রায় 7 থেকে 8 বছর আগে থেকে। প্রায় পল্টনে দেখা হতো, কথা হতো, একসঙ্গে চা খেতাম, নাস্তা করতাম। এখন সে সবই স্মৃতি হয়ে গেছে। মহান রব তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলেন আমিন। পাশাপাশি তিনি বলেন, এমন একজন কালজয়ী গীতিকার যিনি আমাদের জীবনকে গান, গজল, কবিতা দিয়ে স্পর্শ করেছিলেন, আজ তার জানাজা পড়ার দায়িত্ব আমাদের হাতে। চলতি ইসলামী বইমেলায় অনেকবার তার সঙ্গে দেখাও হয়েছে। এছাড়া তিনি বলেন, কিছুদিন আগেও মাসিক মদিনা পাবলিকেশনের সামনে মদিনার সম্পাদক ডক্টর আহমদ বদরুদ্দিন খান ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। তখন আব্দুল কাদের হাওলাদার ভাই এসে আমাদের বললেন, নেকের সঙ্গে আমার ছবি আছে, খতিব সাহেবের সঙ্গে তো আমার কোনো ছবি নেই। এইভাবে আমাদের মাঝে সাদৃশ্যপূর্ণ হাস্যরসল ছিল। আমরা ভাবতেই পারিনি তিনি এত তাড়াতাড়ি আমাদের মাঝে আর থাকবেন না। বার্তায় মরহুমের পরিবার ও শোকার্তদের প্রতি মুফতি ইমরানুল বারী সিরাজি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। গীতিকার আব্দুল কাদেরের লেখা বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে গজলটি তুলে ধরা হলো। দেখেন আপনারা গজলটার মধ্যে কি লেখা হয়েছে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে। আচ্ছা, পরের লাইনটা হলো, বিলাসিতায় কেটেছে জনম, কত অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি, টাকার উপহার। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে। যেই গজলটা লিখেছিল তার সাথেই ঘটে গেল। তো আমাকে আপনাকেও আসলে একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে, এটা চিরন্তর সত্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তাই আসুন সেই কবরে যাওয়ার আগে আমরা সকলেই প্রস্তুতি নিই, যেন সেই কবরে গিয়ে আমরা শান্তিতে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সহিত চলার তৌফিক দান করুন, আমিন। এতদিন হয়তো আপনারা শুনে আসছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে দেখা যাবে না, কিন্তু অবশেষে এই আওয়ামী লীগকেই কিন্তু নির্বাচনে চায় বিএনপি। প্রিয় দর্শক শ্রোতা, প্রধান উপদেষ্টা কিন্তু এই কথাটা বলেছেন যে বিএনপি চাচ্ছে সকল দলের সাথে আওয়ামী লীগও নির্বাচন করবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে বিএনপির মনের উদ্দেশ্যটা কি, এ নিয়ে কিন্তু জল্পনা কল্পনা চলছে, আর চলাটাই স্বাভাবিক। তো বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন আর এই নিউজটি শেয়ার করে দিন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইনি এবং বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দল বলেছে সব রাজনৈতিক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাই তারা ইতিমধ্যেই তাদের রায় দিয়েছে এবং আমরা দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারি না। এটা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা। যেহেতু বিএনপি বলেছে যে আমরা সব দলকেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাই, অর্থাৎ আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাই, তাহলে এত বড় একটা বাংলাদেশের দল, জাতীয়বাদী দল, তাদের এই কথাকে আমরা বা তাদের এই মতামতকে অস্বীকার করতে পারি না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আপত্তি আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি রাজনীতিবিদ নই যে একটি দল বা অন্য দল বেছে নেব। আমি রাজনীতিবিদদের ইচ্ছা পূরণ করছি। আমি নিজেকে কখনো রাজনীতিবিদ হিসেবে দেখি না বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া এবং তিনি বাংলাদেশের সমালোচনা করে
অত্যন্ত কড়া বিবৃতি দিয়েছেন। উল্লেখ করে নতুন মার্কিন প্রশাসনের সাথে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমার মনে হয় না ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সম্পর্কে এবং সংখ্যালঘুদের বিষয়ে তিনি ট্রাম্প সম্ভবত ভালোভাবে অবহিত নন। এটা একটা প্রোপাগান্ডা যা সারা বিশ্বে চলছে। কিন্তু যখন তিনি বাংলাদেশের সাথে সম্পর্কের বাস্তবতায় আসবেন, তখন ট্রাম্প অবাক হবেন যে তাকে যে ধারণা দেওয়া হয়েছে তার থেকে বাংলাদেশ কতটা আলাদা। আমি মনে করি না যুক্তরাষ্ট্রের একজন নতুন প্রেসিডেন্ট এসেছে মানে সব কিছু বদলে যাবে। প্রেসিডেন্টের পরিবর্তনের কারণে পররাষ্ট্রনীতি এবং দেশ অনুযায়ী সম্পর্ক সাধারণত পরিবর্তিত হয় না। এছাড়াও ট্রাম্প 2.0-তে যদি কোনো পরিবর্তন হয় তাহলে আমাদের মনে রাখবেন এখনকার বাংলাদেশ 2.0 আছে, যাকে আমরা নতুন বাংলাদেশ বলি। সুতরাং আমরা অপেক্ষা করব এবং যদি মার্কিন প্রতিনিধিরা এসে আমাদের দেখে পরীক্ষা করে এবং যদি দেখে আমাদের অর্থনীতি ভালো চলছে, তারা খুব আগ্রহী হবে। তারা বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি ক্রেতা, তাই আমাদের দিক থেকে এটি খুব ভালো সম্পর্ক যা আমরা বছরের পর বছর ধরে গড়ে তুলেছি। আমাদের আশা এটা আরও জোরদার হবে। সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের বেশ কয়েকটি বিবৃতির বিষয়ে ডক্টর ইউনূস বলেন, প্রধানমন্ত্রী মোদির সাথে আমার প্রথম ফোন কলে 16 আগস্ট তিনি ঠিক এটাই বলেছিলেন, বাংলাদেশ সংখ্যালঘুদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে ইত্যাদি। আমি তাকে খুব স্পষ্টভাবে বলছি, এটা প্রোপাগান্ডা। অনেক সাংবাদিক এখানে আসার পরে কিছু উত্তেজনা সম্পর্কে কিছু প্রতিবেদন এসেছে, তবে মিডিয়াতে যেভাবে বলা হয়েছে পরিস্থিতি তেমন নয়। এই প্রোপাগান্ডা বাস্তবতার সাথে যায় না। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবেন। যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون
ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله المولانا العظيم। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে, তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, না টেনে, এবং শেয়ার করে দিন আপনাদের আইডিতে। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। তবে হ্যাঁ, নাসির অফিসিয়াল এই পেজে আপনারা নতুন হলে ফলো করুন, কারণ প্রতিনিয়ত আমরা গরম গরম আপডেট নিউজগুলো এখানে দিয়ে থাকি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারিত করেছেন ডক্টর ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সোমবার 18 নোবেলজয়ী এই অর্থনীতিবিদ সোমবার 18 নভেম্বর সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমটি বলেছেন, ঢাকায় নিজের বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি তার সরকার গঠনের 100 দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে দেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতি ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করছি, তবে আমি বলবো না যে আমরা এখনই এই গ্রেড পেয়েছি। অন্য ইস্যুতে বলবো অর্থনীতির ক্ষেত্রে আমাদের অর্জন A+, কারণ আমরা উত্তরাধিকার সূত্রে ছিন্ন ভিন্ন অর্থনীতি পেয়েছিলাম। সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। দেশে উন্মুক্ত ব্যাংকিং সিস্টেম ছিল, খারাপ ঋণ ছিল, 60% অশোধিত ঋণ। বহু ব্যাংকে একে অপরের সাথে কিভাবে লেনদেন করতে হয়, গ্রাহকদের সাথে কিভাবে আচরণ করতে হয় ইত্যাদি জানেই না। আমাদের প্রায় অকার্যকর একটি আর্থিক ব্যবস্থা ছিল, তাই সেখান থেকে আমরা ব্যাংকিং সিস্টেমকে আবার কার্যকর করে এক পর্যায়ে চলে এসেছি। তিনি আরও বলেন, যদিও ব্যবস্থা এখনও নিখুঁত নয়, তবে অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আমরা দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে, কিন্তু এখন গত 100 দিন ধরে মাসে মাসে এটি বৃদ্ধি পাচ্ছে। আমরা আমাদের ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছি এবং এটি আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করছে। আমরা মুদ্রাস্ফীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করছি। সর্বোপরি আমরা প্রচুর পরিমাণে বৈশ্বিক সমর্থন পেয়েছি। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সাথে ব্যবসা করছে, আমাদের আরও সহযোগিতার আশ্বাস দিচ্ছে যাতে বিনিয়োগের দ্বার উন্মোচন করা যায় ইত্যাদি। আমি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে
অবসরে প্রেসিডেন্ট বাইডেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান সহ অনেক সরকার প্রধানের সাথে দেখা করেছিলাম এবং আরও অনেকের সাথে কথা হয়েছে যারা আমাকে আর্থিক সহায়তা এবং রাজনৈতিক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের এমন কর্মকর্তারা আছেন যারা বিনিয়োগকারীদের সমস্যা দ্রুত সমাধান করতে প্রস্তুত, যাতে তারা বাংলাদেশ আমলাতান্ত্রিক জটিলতায় আটকায় না পড়েন। ওয়ান স্টপ পরিষেবা আছে যেখানে বিনিয়োগকারীরা তাদের কাজগুলো করতে পারেন। তাই আমি বলবো দেশ খুবই ইতিবাচক পথে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া এবং তিনি বাংলাদেশের সমালোচনা করে অত্যন্ত কড়া বিবৃতি দিয়েছেন উল্লেখ করে নতুন মার্কিন প্রশাসনের সাথে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমার মনে হয় না ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বক্তব্য দিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সম্পর্কে এবং সংখ্যালঘুদের নিয়ে যে ট্রাম্প সম্ভবত ভালোভাবে অবহিত নন, তিনি আসলে সব কিছু জানেন না। এটা যদি একটা প্রোপাগান্ডা সারা বিশ্বে চলছে, কিন্তু যখন তিনি বাংলাদেশের সাথে সম্পর্কের বাস্তবতায় আসবেন তখন ট্রাম্প অবাক হবেন যে তাকে যে ধারণা দেওয়া হয়েছে তা থেকে বাংলাদেশ কতটা আলাদা। আমি মনে করি না যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট এসেছেন মানে সব কিছু বদলে যাবে। প্রেসিডেন্টের পরিবর্তনের কারণে পররাষ্ট্রনীতি এবং দেশের অনুযায়ী সম্পর্কও সাধারণত পরিবর্তিত হয় না। এছাড়াও ট্রাম্প 2.0-তে যদি কোনো পরিবর্তিত হয় তাহলে আমাদের মনে রাখবেন এখনকার বাংলাদেশ 2.0-তে আছে, যাকে আমরা নতুন বাংলাদেশ বলি। সুতরাং আমরা অপেক্ষা করব এবং যদি মার্কিন প্রতিনিধিরা এসে আমাদের দেখে পরীক্ষা করে এবং যদি দেখে আমাদের অর্থনীতি ভালো চলছে, তারা খুব আগ্রহী হবে। তারা বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি ক্রেতা, তাই আমাদের দিক থেকে এটি খুব ভালো সম্পর্ক যা আমরা বছরের পর বছর ধরে গড়ে তুলেছি। আমাদের আশা এটা আরও জোরদার করা হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের বেশ কয়েকটি বিবৃতির বিষয়ে ডক্টর ইউনূস বলেন, প্রধানমন্ত্রী মোদির সাথে আমার প্রথম ফোন কলে 16 আগস্ট তিনি ঠিক এটাই বলেছিল, বাংলাদেশের সংখ্যালঘুদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে ইত্যাদি। আমি তাকে খুব স্পষ্টভাবে বলেছি এটা প্রোপাগান্ডা। অনেক সাংবাদিক এখানে আসার পরে কিছু উত্তেজনা সম্পর্কে কিছু প্রতিবেদন এসেছে, তবে মিডিয়াতে যেভাবে বলা হয়েছে পরিস্থিতি তেমন নয়। এটা প্রচার প্রোপাগান্ডা, বাস্তবতার সাথে যায় না। সংখ্যালঘুদের অধিকার নিয়ে কমিশন করা হয়েছে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মানবাধিকার কমিশন আছে এবং সংখ্যালঘুদের জন্য আলাদাভাবে করতে হবে। আমি সংখ্যালঘু গোষ্ঠীকে বলেছি, আপনারা দেশের নাগরিক, আপনাদের সমস্ত অধিকার সংবিধান দ্বারাই নিশ্চিত করা আছে। আমরা সকলেই চাই মানবাধিকার প্রতিষ্ঠিত হোক এবং সংবিধান আমাদেরকে যে সমস্ত অধিকার দিয়েছে সেগুলোকে প্রতিষ্ঠিত করা হোক। আমাদের সংবিধান কমিশনকে কে আছে এবং কে এর প্রধান যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিদ আলী রিয়াজ আছেন সেটি আগে দেখুন এবং তারপর আপনি যা বলছেন তার সাথে সমন্বয় করার চেষ্টা করুন, অন্যথায় এটি পুরোটাই প্রোপাগান্ডা। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবেন। যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গতকাল ডক্টর ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে 100 দিন পূর্তি উপলক্ষে। এরপরেই কিন্তু রাজনৈতিক পাড়ায় কিন্তু আলোচনা সমালোচনার একটু ঝড় বইছে এবং কি রাজনৈতিক পাড়া একটু নড়ে চড়ে বসেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মধ্যে কোথাও না কোথাও কোনো ঘাপলা আছে। তো আসলে কি ঘাপলা আছে, কি আসলে তিনি বোঝাইতে চেয়েছে সেটাই কিন্তু আজকে বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আপনাদের মতামত আগে জানার দরকার নেই, পুরো ভিডিওটি দেখুন, তারপর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে কোথাও কোনো ঘাপলা আছে। এ সরকারের কারো মধ্যে কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে। সোমবার 18 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে মিলায়তনে আমরা বিএনপি পরিবার এবং উদ্যোগে জুলাই আগস্টের আহত 10 জনের মাঝে হুইল চেয়ার বিতরণের পূর্বে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে এমন মন্তব্য করে তিনি বলেন, আন্তর্জাতিক মিডিয়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই বক্তব্যে আমার মনে একটি প্রশ্ন জেগেছে। তিনি বলেছেন 4 বছর লাগবে সংস্কার করতে, কিন্তু কেন? অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই,
বাক স্বাধীনতার জন্য লড়াই। যে বাচ্চারা আজ 20 থেকে 22 বছর বয়স, তারা ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়া জানে না, তারা আর কত সময় অপেক্ষা করবে? অন্তর্বর্তী সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তা না করে এই যে প্রবলম্বিত করা, এ প্রবলম্বী করা আমাদের মনে হচ্ছে কোথাও না কোথাও একটা জটিলতা হচ্ছে। গণতন্ত্র চর্চা ও গণতন্ত্রের বিকাশ কোথাও না কোথাও কোনো সমস্যা হচ্ছে। তা না হলে তিনি কেন এই কথা বলছেন? এত লম্বা সময়ের কথা বলছেন। এ সরকারের মধ্যে কোথাও না কোথাও কোনো ঘাপলা আছে। এ সরকারের মধ্যেই কেউ মাস্টার প্ল্যান আছে কিনা, এটা আমাদের ভাবিয়ে তুলছে। রুহুল কবির রিজভী আরও বলেন, আওয়ামী লীগ কত প্রপাগান্ডা ছড়িয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে বলেছেন, বিএনপির ক্ষমতায় আসলে আওয়ামী লীগের 1 লাখ মানুষ মারা যাবে। কোথায় 1 লাখ মানুষ মারা গেল? তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিল মালয়েশিয়ায় তারেক রহমানের নামে ইন্ডাস্ট্রি আছে, কারখানা আছে। এগুলো প্রপাগান্ডা ছড়িয়ে মানুষদের বিভ্রান্তি করতে আওয়ামী লীগ। তাই যেটা সত্য সেটার পক্ষে থাকা দরকার। তিনি বলেন, কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে তাহলে সেই কাজ সফল হয়, আর কাজের মধ্যে যদি অন্যায় অবিচার থাকে তাহলে সেই কাজ কখনো সফল হয় না। আমাদের বিএনপি পরিবারের ন্যায্যতার সঙ্গে মানব সেবায় তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছে। আমরা বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রহমান রুমির সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত, আরও অনেকেই সেখানে উপস্থিত ছিল। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবের বক্তব্য শুনে আপনারা বুঝতে পেরেছেন তিনি অন্তর্বর্তী সরকার কে উদ্দেশ্য করে তিনি আসলে কি বোঝানোর চেষ্টা করেছে বা কি বোঝাইতে চেয়েছে। তার মনে হচ্ছে যে ভিতরে কোনো একটা ঘাবলা আছে। কেন আসলে অন্তর্বর্তী সরকার এত লম্বা সময় নিচ্ছে দেশ সংস্কারের জন্য? তো যাই হোক, প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে দেয়, আর এই ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। নাসির অফিসিয়াল পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন, যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। আন্তর্জাতিক আদালতেও জুলাই গণহত্যার বিচার হবে, ডক্টর ইউনূস। বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখুন, শুনুন এবং শেয়ার করে দিন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। জুলাই আগস্টে হওয়া প্রতিটি হত্যার বিচার করা হবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও এসব বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার 17 নভেম্বর অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বলেন, বিগত 15 বছরে দেশে সংঘটিত প্রত্যেকটি গুম, খুন ও সর্বশেষ জুলাই আগস্ট হত্যায় জড়িতদের দেশের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের প্রথম 100 দিন অতিক্রম করলাম। আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্বে গ্রহণ করতে হয়েছে। ছাত্র শ্রমিক জনতা অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকারের প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে। পুলিশ প্রশাসন এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধান উপদেষ্টা বলেন, এ সময় অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। আমরা গুমের তদন্তে একটি কমিটি গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছে। তাদের ধারণা এই সংখ্যা 3500 ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেবে। তিনি বলেন, গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে।
তাদেরও আগে যারা গুমের শিকার হয়েছে প্রতিটি গোপন আস্থানা দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ। তাদের এসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই। অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশে নয়, গুম, খুন, জুলাই আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমরা এই ব্যাপারে ইতিমধ্যে কথা বলেছি। প্রধান উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা, গুমসহ এ ধরনের কোনো অপরাধে জড়িত পড়তে না পারে, এজন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি। আপনারা দেখছেন, জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক সম্প্রতি বাংলাদেশের সফর করেছেন। জাতিসংঘ জুলাই আগস্ট হত্যাকারীদের তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা আমাদের তাদের রিপোর্ট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। অতীতের গুমের ঘটনাগুলো তদন্ত কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছি। মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। আমরা এই প্রস্তাব গ্রহণ করেছি। এ সময় ডক্টর ইউনূস বলেন, আমি আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি, গণ অভ্যুত্থানের সব শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সব আহত শিক্ষার্থী, শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে 30 লাখ টাকা দেওয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়ার আনার ব্যবস্থা হয়েছে এবং যাদের প্রয়োজন তাদের সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছাত্র, শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না। এটি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। তিনি বলেন, এই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বেশ পাকাপোক্তভাবে তাদের কাজ শুরু করেছে। এই ফাউন্ডেশনের সরকার 100 কোটি টাকা নগদ অনুদান দিয়েছে। এছাড়াও জুলাই আগস্ট বিপ্লবের শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্বব্যাংকে পাঠানো হয়েছে। ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সব শহীদকে। সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম ও গভীর শ্রদ্ধা। আরও স্মরণ করছি তাদের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখের দৃষ্টি হারিয়েছে, যারা 9 দফা নিয়ে দাঁড়িয়েছে, যারা 1 দফা নিয়ে দাঁড়িয়েছে, যারা দেশকে এক হিংস্র স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছে। কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি আপনাদের ভাই বোনদের, আপনাদের সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। 8 আগস্ট ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 10 নভেম্বর নতুন 3 জন উপদেষ্টার শপথ নেওয়ার পর এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা মোট 24 জন। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন ডক্টর ইউনূস সাহেবের ভাষণে কি বলেছে। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আশা করি সেটা আপনারা করবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।